আসসালামু আলাইকুম। যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই বিএনপির বিরুদ্ধে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিকভাবে বড় ধরনের গুঞ্জন এবং ষড়যন্ত্র শুরু হয়। তার নমুনা অলরেডি শুরু হয়ে গেছে। এটা এখন থেকে নয়, ৭৫-এ শেখ মুজিব নিহত হওয়ার পরেই ৬ মাস পরে যখন জিয়াউর রহমান বাংলাদেশের কাণ্ডারি হয়ে দাঁড়ান, তখন থেকেই তার ব্যক্তিগত পর্যায়ে ষড়যন্ত্র থেকে শুরু করে তার সৃষ্টি একটি রাজনৈতিক দল চূড়ান্তভাবে এই ষড়যন্ত্রের বারবার শিকার হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়, এখনও সেই ষড়যন্ত্রের রূপ প্রতিরূপ প্রতিচ্ছায়া আমরা দেখতে পাচ্ছি। ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে জেএনজি নেতা, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিতের নেতৃত্বে গতকাল শেষ হয়ে গেল মন্তর মন্তর ময়দানের বিশাল এক জনসভা। 23শে জুন রামলীলা মাঠে তারা আবার সেই নূতন জিএনজিদের বিক্ষোভে ডাক দিয়েছেন। সেই আরব বসন্ত বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, বাংলাদেশের 24-এর আন্দোলনের যে নূতন তারুণ্যের যে জয় জয়কার অভ্যুত্থান, ভারতেও সেটা শুরু হয়েছে এবং তাদের কার্যক্রম এখন প্রকাশ্যে চলে এসেছে। দেখা যাক তারা কত দূরে আগাতে পারে। এখানে বাংলাদেশের নীরব ভূমিকা পালন করলে চলবে না। বাংলাদেশকে এই অভ্যুত্থানের প্রতিটি কার্যক্রমকে সামনে আনতে হবে এবং সমর্থন জুগিয়ে যেতে হবে ঠিক সেইভাবে যেভাবে বাংলাদেশের যে কোনো অভ্যন্তরীণ বিষয়ে উস্কে দিতে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত গোটা ভারতের সরকার বা ভারতের রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বিজেপি। সম্প্রতি পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ আমাদের চোখে কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারা কোন পর্যন্ত, কাকে পর্যন্ত ব্ল্যাকমেইল করে ফেলেছে। দীপেন দেওয়ান আমলিক করলেও তিনি একেবারে সন্তুল লারমার যে শান্তি বাহিনীর যে আদর্শ ছিল, আদল ছিল, তিনি সেটাকেই ধারণ করেন এবং পার্বত্য চট্টগ্রামে উনি মন্ত্রী হওয়ার পরে সেইটাই এমনভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল ওনার নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে, যেন আবার সেই 80-র দশকে তিনি পার্বত্য চট্টগ্রামকে ফিরিয়ে নিতে চাচ্ছিলেন এবং তার হাতকে শক্তিশালী করতে একজন অবসরপ্রাপ্ত কর্নেলকে তিনি রাঙামাটির জেলা পরিষদের প্রশাসক করতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সন্তু লারমা সেই শান্তি বাহিনীর, সেই সশস্ত্র গোষ্ঠীর একেবারে চূড়ান্ত একজন গুরু বলেই এটা প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ দীপেন দেওয়ানের এই পদত্যাগটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যে কত জরুরি এবং প্রয়োজন এবং সময়ের মুহূর্তের একটি শক্তিশালী পদক্ষেপ, তার ব্যাখ্যা আরও পরে জনগণ হয়তো বুঝতে পারবে। কিন্তু সরকারকে এটা মাথায় রাখতে হবে, পার্বত্য চট্টগ্রামের যে 13টি উপজাতি রয়েছে সবাই এই সন্ত্রাসী জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত নয়, যেমন তেমনি উপজাতিদের সাথে ব্যাপকভাবে বড় একটি সংখ্যাগরিষ্ঠতা এখন বাংলাদেশিরা ফিল্ড ট্যাক্সে অবস্থান করছে। অতএব বাংলাদেশিদেরকে, মূল ভূখণ্ডের বাঙালিদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে হবে, যেন চট্টগ্রামকে নিয়ে সন্তু লারমাদের মতো লোক বা ভারত আর কখনো সেই অখণ্ডতার উস্কানিমূলক কর্মকাণ্ড আর পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠিত না করতে পারে। অতএব এখানে যেমন সতর্কতামূলক অবস্থান নিয়েছে, ঠিক তেমনি যেমন পুশিন চলছে ভারতের অভ্যন্তরে, যে জেএনজিদের তাণ্ডব চলছে, এদিকেও খুব অত্যন্ত কড়া দৃষ্টি রাখতে হবে। আমি বলছিলাম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। শেখ মুজিব বাংলাদেশে নিহত হবার পর
ভারত কিন্তু তত একটি মাথা ঘামায়নি। অনেকের আশঙ্কা ছিল ভারত হয়তো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে বা বাংলাদেশে কোনো রাজনৈতিকভাবে এমন শক্ত হাতে হস্তক্ষেপ করতে পারে যেন আওয়ামী লীগেরই সেকেন্ড লাইন তাদের মতো করে আবার ক্ষমতায় আসতে পারে। বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ওই সময় ছিল, কিন্তু 6 মাস তালমাতাল উত্তাল পাথালের পরেই যখন জিয়াউর রহমান মার্শাল্লার মাধ্যমে দেশের ক্ষমতাভার গ্রহণ করেন, তারপরে কিন্তু ভারত বেশি একটা উদ্বিগ্নতা দেখায়নি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে। কিন্তু যে মূল ষড়যন্ত্র বাংলাদেশের ভিতরে বসে বাংলাদেশিরা করে গেছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসলেও সেই জায়গাটাতে হাত দিতে ব্যর্থ হয়েছে। এই যে আমি বারবার বলি যে বিএনপি অভ্যন্তরীণভাবে শক্তিশালী রাজনৈতিক সংগঠন নয় কেন, তার ভিতরে ষড়যন্ত্রকারীরা খাপটি মেরে বসে থাকে এবং যখনই সরকার উদ্যোগ নিতে যায় তারা বিএনপির লোক সেজে সেটাকে এমনভাবে দাবিয়ে রাখে, ওইটা নিয়ে আর রাজনৈতিকভাবে বিএনপি কখনো অগ্রসর হতে পারে না। অর্থাৎ বিএনপির ঘাড়ে ভূত চেপে বসে আছে ফজাদের মতো লোক, ফজলুর রহমানদের মতো লোক। ফজলুর রহমানের নাম যখন আসলো তখন আমি চূড়ান্ত জায়গায় হাত দিই। শেখ মুজিব মরার পর, বাংলাদেশে মারা যাওয়ার পর ভারতীয়রা এদেশে আগ্রাসন চালায়নি, কিন্তু বাংলাদেশেরই নিজস্ব সম্প্রচারের মাধ্যমে নিজেকে বীর শ্রেষ্ঠ বলে বা বীর বিক্রম বলে যে লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীরা, এরা বাংলাদেশকে বারবার অশান্ত করেছে। এরা ময়মনসিংহের হালুয়া ঘাট দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রাপ্ত হয়েছে, রাতে বিভিন্নভাবে অর্থনৈতিক জোনগুলোতে ডাকাতি করে এরা ভারতে বসে খেয়েছে, যেমন তেমনি ভারত থেকেও বড় অর্থ অনুদান নিয়ে রাজকীয় জীবনযাপন করেছে, নিজেদের ধন সম্পদের পাল্লা ভারী করেছে। পক্ষান্তরে বিভিন্নভাবে আত্মঘাতীমূলকভাবে রেল স্টেশন, ব্যাংক, সরকারকে বিভক্ত করে বারবার থানা, ক্যান্টনমেন্টে পর্যন্ত এই কাদের সিদ্দিকীর আন্ডারে, লতিফ সিদ্দিকীর আন্ডারে আক্রমণ চালানো হয়েছে। জিয়াউর রহমান জীবিত থাকতে মার্শাল্লাহ থেকে শুরু করে একেবারে জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত এই কাদের সিদ্দিকীরা তৎপর ছিলেন। ইনুরা তৎপর ছিলেন, মেননরা তৎপর ছিলেন। কিভাবে বিএনপিকে নিঃশেষ করে দেওয়া যায়, বিএনপির আদর্শকে নিঃশেষ করে দেওয়া যায়, অর্থাৎ বাংলাদেশে ভারতমুখী, ভারত মতাদর্শের একটি রাজনীতি প্রতিষ্ঠিত করবার পিছনে এরা সবসময় তৎপর ছিল। ঠিক এখনও এই মানুষগুলো বাংলাদেশে জীবিত আছেন এবং তৎপর রয়ে গেছেন। পক্ষান্তরে বিএনপি এদের বিরুদ্ধে কখনো জোরালো পদক্ষেপ নিতে সাহস পায়নি। অর্থাৎ নিজেদের ভিতরেই ওই সেই কাদের সিদ্দিকীরই ঘনিষ্ঠজন ফজলুর রহমান এখনও এমপি মন্ত্রী হতে পারছেন না, হয়তো বা পেরে যাবেন কখনো। এই যে বিএনপির ভিতরে অভ্যন্তরীণ দুর্বলতায় বিএনপিকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে আসছে এতদিন যাবৎ, যার জন্য তারেক রহমানের টেলিফোনের তার চুরি একটি মামলিক ঘটনা নয়, প্রধানমন্ত্রীর রেড ফোনের তার চুরি এটা একেবারেই কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। হঠাৎ করে দেশে দেখেন ধর্ষণ বেড়ে গেছে, ধর্ষণের সাথে খুন বেড়ে গেছে। এর নেপথ্যে কারা কাজ করছে, কারা এদেরকে সাহস যোগায়, কারা আইন বিচারালয়কে ক্ষমতায় রেখে এদের প্রাণ বাঁচিয়ে দিচ্ছে এবং এই ধরনের অপরাধকে কারা, সলিমপুরের ঘটনা এটি একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে কারা জড়িত। আমরা শেষ পর্যন্ত শুনেছি ঝিনাইদহের এমপি আনারের যে হত্যাকারী, আমলিগরা নিজেরাই, সেই সব হত্যাকারীরাই সলিমপুরের নিরাপদ জোন গঠন করতে চেয়েছিল। এরা আমলিগের সশস্ত্র বাহিনীর ক্যাডার, নিজেদের মতো করে নিরাপদ একটি জোন গঠন করে সেখানে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছিল বা এখনও তারা তৎপর রয়ে গেছে। কিন্তু এদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হচ্ছে বা এদের যে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, কেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো এদের তাদের নজরদারির ভিতরে আনতে পারছে না, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এমনভাবে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো, সব বাহিনীরই ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলোকে মাঠে তাদের কার্যক্ষমকে দুস্তরভাবে পরিচালিত করতে পারছে না, যে এদের কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম কোথায় কিভাবে পরিচালিত হচ্ছে, কোথায় এরা সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম মিটিং চালাচ্ছে, মানুষজন রিক্রুটিং করাচ্ছে। আমি বারবার বলছি
নিষিদ্ধ আওয়ামী লীগ একেবারে নিয়মিত অফিস করে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। এই কার্যক্রমগুলো চালাতে চালাতে একসময় তারা দুরূহ হয়ে উঠবে, দুর্বিষহ যন্ত্রণা হয়ে উঠবে। বিএনপিও তাকাচ্ছে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো এদেরকে তাকাচ্ছে না বা ধরার কোনো ধরনের প্রয়াস চালাচ্ছে না। অর্থাৎ এই আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা নাকি সরকার কিছুটা ঢিলেমি করে রেখে এদেরকে ছাড় দেওয়ার মনোভাব নিয়ে এগোতে চাচ্ছে। ধরার প্রয়োজন নেই, কিন্তু এদের সাংগঠনিক কার্যক্রমের ক্ষুদ্র কেন্দ্রগুলো নজরদারিতে রেখে সেখানে যখন নিয়মিত ডমিনেট করা যায়, পুলিশের যে টহল গাড়িগুলা সেখানে যেতে পারে, 2-4 মিনিট অপেক্ষা করতে পারে এই অফিসে কারা আসছে কারা যাচ্ছে, কিভাবে তারা গোপনভাবে গণসংযোগ করে সাংগঠনিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এইগুলোই যদি তারা নজরদারিতে আনে তাহলে অনেকটাই এই ধরনের অপরাধ সৃষ্টি হওয়ার আগেই ভেঙে দেওয়া সম্ভব। কিন্তু সেই সব জায়গায় সরকারি স্থানীয় যারা জনপ্রতিনিধিত্ব এখনও হয়নি, কিন্তু স্থানীয় যেসব নেতা নেত্রীরা রয়েছে, অল্প কিছু উপটৌকন, চা বিস্কুট বা বাজারের জন্য 500 টাকা 100 টাকা যে কোনোভাবেই হোক মিনিমাম কিছু পয়সার বিনিময়ে এসব স্থানীয় নেতারা চুপ করে যাচ্ছে। স্থানীয় এমপি যারা, তারা হয়তো বড় ধরনের উপঢৌকন পাচ্ছেন, উৎকোচ পাচ্ছেন এবং তাদের আওতায় থাকা আওয়ামী লীগদের নিরাপদে রাখতে চাচ্ছেন। কিন্তু এটি যে কত বড় ভয়াবহ একটি দাবানল ভবিষ্যতের জন্য তারা পুষে রাখছে, এর ভয়াবহতা কত দূরে যেতে পারে এটা বুঝতে হবে যে এটা বিএনপি না, এটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি। এবং আওয়ামী লীগের রাজনীতি সর্বক্ষণই ধ্বংসাত্মকমূলক হয়। এটা তো বর্তমান সময়ের বিএনপিরা ভালো জানার কথা, কিভাবে সারা দেশে আগুন সন্ত্রাস করে তারা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে মানুষকে খুন হত্যা করে সমস্ত দায়ভার বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছিল। সদ্য সমাপ্ত এসব কার্যক্রম কিভাবে বিএনপিরা হজম করে নিল। এর অন্তরালে আমি বারবার বলেছি, বিএনপিরা শুধু ক্ষমতায় যেতে চায়, রাজনীতি করে নয়। যে কোনো পরিস্থিতি তৈরি হোক, তারা জানে যে তাদেরকে আবার ক্ষমতায় আসবার জন্য আহ্বান জানানো হবে বা সুযোগ করে দেওয়া হবে। মানুষ তাদের অত্যাচারে এমনি অতিষ্ঠ হয়ে উঠবে এবং তাদেরকেই বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। এই যে নির্লিপ্ততা, রাজনৈতিকভাবে বিএনপির মানুষের কাছে যাওয়ার থেকে নির্লিপ্ততা, মানুষকে আশ্বস্ত করবার মতো তাদের কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে নির্লিপ্ততা, নতুন করে যদি কেউ আবার এসে নেতা হয়ে যায়, এই ভয় ভীরুতা বিএনপিকে অভ্যন্তরীণভাবে সর্বদাই দুর্বল করে রাখে। অর্থাৎ নালায়েক, অপদার্থ, অক্ষম ব্যক্তিদেরকেই বিএনপিতে প্রতিষ্ঠিত হয়ে আছে বিভিন্ন পদ পদবি থেকে, যার জন্য বিএনপি অভ্যন্তরীণভাবে শক্তিশালী নয়। তারপরেও আমি বলবো, কেন্দ্রে যারা আছেন এবং বিএনপির মূল আরসিসি পিলার হয়ে কেন্দ্রকে শক্তিশালী করে একটি রাজনৈতিক দল হিসাবে এখনও শক্ত অবস্থানে ধরে রেখেছেন, তাদের দৃষ্টিক্ষেপণটা যেন শুধু দেশের সাথে বাইরে, দেশের বাইরে কোথায় কি হচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রেখে কোন জায়গায় বিএনপিকে বা সরকারকে কতটুকুন জল ঢালতে হবে, অভ্যন্তরীণ রাজনীতির বাইরে গিয়ে পররাষ্ট্রনীতিতে কাদের সাথে কোন ধরনের লবিং করে কোন সময় কাদেরকে ব্যবহার করতে হবে সে সম্বন্ধে অত্যন্ত সজাগ থাকতে হবে। প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু নয়, বারবার সবাই বলছি আমরা, কিন্তু এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছি না। অর্থাৎ নিজেদের ভীরুতা, অভ্যন্তরীণ ভীরুতা, যদি আমাকে খুন করে, যদি আমাকে অপহরণ করে, যদি আমাকে রাজনৈতিকভাবে এদেরকে দিয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করা, কিন্তু সাহসী মানুষ তো কিছু হইতেই হবে, কাউকে হাদি হইতে হবে, নাসিরুদ্দিন পাটোয়ারি হইতে হবে। হাসনাত এখন কথা বলছে না, চুপচাপ, যে কোনো কারণেই হোক তার কোনো ছায়া হাত হয়তো তার মাথায় পড়েছে, চুপচাপ আছে, কিন্তু মুভমেন্টে আছে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে বিএনপি আঘাত হানছে। আমি বিএনপিকে বলি, ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একটা ছেলেকে তোমরা তৈরি করে জাতির সামনে উপঢৌকন উপহার দাও, প্রেজেন্ট করো, যে আমাদের দলের থেকে একজন নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা তৈরি করেছি, এই ধরনের একটি সাহসী, নির্ভীক, নিবেদিত প্রাণ তোমরা সামনে এগিয়ে দাও, আমরা তার
কাছে শির নত করব, কিন্তু উদীয়মান একজন তরুণ নেতা যে তোমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি সেকেন্ড ব্যয় করছে, নাসিরুদ্দিনের প্রতিটি পদক্ষেপ যদি পর্যবেক্ষণ করেন, সেটা হলো বিএনপিকে জিয়ে রাখা, বিএনপির ক্ষমতাকে শক্তিশালী করবার জন্য তার মুভমেন্ট। সেইখানে কেন আঘাত করা ভাই? আঘাতের জায়গা আরও অন্য অনেক জায়গা আছে, নিজেদের ভিতরে আছে। কারা চুপসি মেরে দলের ভিতরে ভারতের দালালরা বসে আছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে লুলুঙ্গ করে রাস্তায় ছেড়ে দাও না কেন? যারা তোমাদেরকে পোষণ করছে, তোষণ করছে, যারা তোমাদের শক্তিকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে, সেখানে হাত দিও না। অনুরোধ তোমাদেরকে, তোমরা নিঃস্ব হয়ে যাবা যদি এনসিপি জামাতে শিবিরের লোকজন মাঠ থেকে উঠে যায়। তোমাদের 24 ঘন্টার ভিতর ভারত এবং আওয়ামী লীগ গিলে ফেলে দেবে। বুঝতে হবে রাজনীতি খালি হুমকার, ওই হমজিকালি একটা মিছিল করে দড়ির পার মিছিল করে দড়ির পার শেষ করে দিতে দিতে আমি বিএনপি করি, বিএনপির নেতা হয়ে গেলে এক নেতা আর এক নেতাকে সাপোর্ট করে নেতা হয়ে যাচ্ছে, এগুলো রাজনীতি না। রাজনীতি করা একটা জিনিস, আর রাজনীতির কর্মী হওয়া একটা জিনিস, রাজনীতি বোঝা একটা জিনিস। বুঝতে হবে রাজনীতি। তারপরে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই কাদের সিদ্দিকিরা এখনও বাংলাদেশের জীবিত এবং রাজনৈতিক প্রেক্ষাপটে। ইনুরা ঘর জামাইয়ের মতো আদরে আছে, মেননরা রাজ সিংহাসন পেতে বসেছে আবার জেলখানায়। এরা এখানে বসে পুরা বাংলাদেশের বিরুদ্ধে, অর্থাৎ জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কোন পদ দিয়ে কাকে কি করাচ্ছে, তাদের গণসংযোগের মাধ্যম কারা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলোর দায়িত্ব এগুলো খুঁজে বের করা। কাদের সিদ্দিকির রাজনৈতিক মুভমেন্টকে, লতিফ সিদ্দিকির রাজনৈতিক মুভমেন্টগুলোকে সীমিত যদি না করে ফেলা হয়, তাদের যদি সংযোগ করবার সুযোগ দেওয়া হয়, তাদেরকে যদি মানব সম্মুখে এসে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সুযোগ দেওয়া হয়, দেশ বারবার অস্থিতিশীল হয়ে উঠবে। তারেক রহমানের টেলিফোনের তার কেন, তারেক রহমানের গাড়ির চাকাও চুরি হয়ে যাবে। এবং তাদের ষড়যন্ত্রের বড় একটি ফসল, দেশকে হেয় করতে, সরকারকে মানসিকভাবে দুর্বল করে ফেলতে এক একটি উপাদান খুঁজে তারা বের করতে থাকবে এবং সেগুলো প্রতিনিয়ত ঘটাতে অব্যাহতভাবে তাদের ষড়যন্ত্রের সূত্রগুলো ব্যবহার হতে থাকবে। অতএব বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যতটুকুন দূরদর্শিতার পরিচয় দেবে, তেমনি তার ষড়যন্ত্রের প্রতিটা টু দ্য পয়েন্টগুলো খুঁজে খুঁজে বের করবার জন্য তার পিছনে অত্যন্ত দক্ষ, দূরদর্শিতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন মানুষের সমারোহ ঘটাতে হবে তার পিছনে, এবং তাদের নিবেদিত প্রাণ হইতে হবে। শুধু আর্থিকভাবে লাভবান হব, পদ পদবিতে লাভবান হব, বা তোষামদি করে বড় ধরনের কোনো টেন্ডার প্রজেক্ট বা বিদেশের কোনো ব্যবসা বাণিজ্যের এজেন্টের মালিক হব, এই ধরনের পরিস্থিতি থেকে বাইরে এসে দলকে বিপদের মুখে ঠেলে না দিয়ে, দলকে দীর্ঘকাল যাবৎ, শতবর্ষকাল যাবৎ বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রেখে দেশকে বারবার সেবা করবার কোন প্রক্রিয়ায় দলকে রেখে যাওয়া যায়, কোন মতাদর্শকে দলের মাধ্যমে প্রতিষ্ঠিত করে মানুষের হৃদয়ঙ্গমে পৌঁছানো যায়, সেই দিকে দৃষ্টি দিতে হবে। যদি আপনি অর্থে কষ্টে ভোগেন, সংসার চলছে না, আপনার এই করে সংসার চালাতে হবে, আপনি আপনার কর্মে ফিরে যান। যারা সংসার চালিয়ে জীবনযাপন শেষে সময় পায় দেশকে সময় দেওয়ার জন্য, তারা রাজনীতিতে আসুক। ওই ঘরজামাইদের মতো রাজনীতিকে পেশা করে সারা জীবন বিলাসিতার জীবন যাপন করে যাওয়া মেননদের মতো, ইনোদের মতো, ওই কাদের সিদ্দিকিদের মতো রাজনীতিতে ঢুকিয়ে অগাধ অর্থের মালিক হয়ে ভিত্ত বৈভবে জীবনযাপন করে যাবেন। এবং মুষ্টিমেয় তারাই এদেশের নেতা। ইতিহাস তাদের, দল তাদের, ক্ষমতা থাকেন, রাজনৈতিক দল তাদের, সব কিছুই একটি জায়গায় কেন্দ্রীভূত করে না হয়ে পুরা বাংলাদেশের শস্য বীজ যেমন একটি পুরা জমিনে বপন করে একজন কৃষক, একটি দলকেও সারা দেশের তৃণমূলে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে তাদের ক্ষমতার বিকেন্দ্রিত করে এনে দলের মূল আদর্শকে যদি প্রতিষ্ঠিত করা না যায়, দলের মূল আদর্শ যদি কেন্দ্রে শুধু
কয়েকজন মানুষের ভিতরে সীমাবদ্ধতা হয়ে পড়ে, দল জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এই ধরনের ষড়যন্ত্র দলের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে চলতেই থাকবে। মানুষ জেনেও সরকারকে জানাবে না। অর্থাৎ নাগরিক যদি সঠিকভাবে মূল্যায়িত না হয়, সরকারের বিরুদ্ধে কোথায় কী হচ্ছে না হচ্ছে, সে তখন সরকারের উপরে সন্তুষ্ট থাকবে না, সরকারের অবগত করাবে না, সরকারের নজরে আনতে চাইবে না। অর্থাৎ প্রতিটি নাগরিককে সম্মানের চোখে দেখে তাদেরকে এমনভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, যে কোনো ধরনের ষড়যন্ত্র, এই যে তার চুরি হয়েছে, ছেলেটি একা ছিল না, আরও কেউ ছিল, কিন্তু সেখানে যদি কোনো দেশপ্রেমিক ছেলে থাকতো বা সরকার প্রেমী ছেলে থাকতো, যে কোনোভাবেই হোক কারোর কানে সে খবরটা পৌঁছে দিত এই লোকটি এই ধরনের ষড়যন্ত্রের সাথে লিপ্ত। অতএব সে চুরি করার আগেই তাকে ধরে ফেলো। এই যে কুগুলোকে নস্যাৎ করে দেওয়া হয় কীভাবে, অর্থাৎ কু শুরু থেকেই এমন একজন মানুষের কানে পৌঁছায় যে সরকারকে বলে দেয়, সরকারকে অবগতি করায়। সরকারেরও উচিত কে কোথা থেকে কি বলছে, কোন ধরনের সিগন্যাল পৌঁছানোর চেষ্টা করছে, সেই সিগন্যালগুলোকে তাদের রিসিভ করা এবং যথাযথ ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া, তার মূল্যায়ন করা, তার বিরুদ্ধে তদন্ত করে দেখা যায় সে কোন ধরনের তথ্য দিচ্ছে এবং এর সত্যতা কতটুকুন। যদি বিন্দুমাত্র পাওয়া যায় সেখানে দ্রুততার সাথে হস্তক্ষেপ করা উচিত। অতএব ওই যে যেখানে কেউ মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক হয়ে যার যার চেয়ারে এমনভাবে পেতে বসেছে যে সেখান থেকে আর 5 বছরের ভিতরে পাছা উঠাবে না, উঠালে যদি চেয়ার সরে যায়, এই দৃষ্টিভঙ্গি থেকে বের হইতে হবে এবং সরকারকে এইসব প্রতিনিধিদেরকে একেবারে স্থায়ীকরণ না করে, জেলা প্রশাসক হয়েছে ঠিক আছে, 1 বছর 2 বছর পরে তাকে চেঞ্জ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। নূতন লোক কারা দলের হয়ে নিবেদিত ছিল, কারা কাজ করছে তাদেরকে আনতে হবে। একজনকে দিয়ে এমনভাবে শক্তপোক্ত করে দিলে সে এমনভাবে মনে করে যে দলের জন্য সে অপরিহার্য হয়ে পড়েছে, সে দুর্নীতি করবে, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে এবং তার কর্মগুলোই অপকর্মে নিক্ষিপ্ত হবে তখন। অতএব দলের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার জন্য দেশ এবং বাইরে সজাগ থাকা উচিত। বিশেষ করে ভারতের যে নূতন জেএনজিদের অভিজিতের নেতৃত্বে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন শুরু হয়েছে সেটা কোন দিকে যায় এবং সরকারের প্রকাশ্যে না, অনেক কিছু আছে অপ্রকাশিত থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিভিন্ন শক্তিশালী দেশের সাথে কথা বলে ককরোচ জনতা পার্টিকে এমনভাবে উজ্জীবিত করে তুলতে হবে যেন ভারত অগ্নিদাহে দাবানলে এক খেলার মাঠে পরিণত হয় এবং মোদি বাহিনী ভেঙে তছনছ হয়ে ওই গেরুয়া শিবির একটি জ্বলন্ত অগ্নিগৃহে পরিণত হয়। আশা করি, দোয়া করি এবং ককরোচ জনতা পার্টির উপরে আমার পূর্ণ সমর্থন রইল। তারা যেন এই রাজনৈতিক দর্শনকে নিয়ে এগিয়ে যায়। তারা প্রথম আঘাতটি হেনেছে সরকারের বিরুদ্ধে যে তারা ধর্মকে ব্যবহার করছে রাজনীতিতে, বড় ধরনের একটি অপিনিয়ন। এইটাই সারা পৃথিবীতে তারা যদি ছড়িয়ে দিতে পারে এবং সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, ভারত ভাঙার জন্য বড় ধরনের বড় একটি সাপের তাবিজ।